ছুটি হবে কখন? আর ভালো লাগছে না, শরীরটা কেমন খারাপ লাগছে। সবে তো টিফিন, এখনো অনেক দেরি। চল টিফিনটা খেয়ে আসি। চল। তারা চারজন, দিথি, তনুশ্রী, আকাশ ও শুভম ক্যান্টিনে গিয়ে বসলো। কিছুক্ষণ পরেই আকাশের বন্ধু মোহাম্মদ ইনজামুল হোসেন সেখানে গেল। তোরা এখানে? আরে হ্যাঁ, বস বস। না, ঠিক আছে। ইনজামুল দাঁড়িয়েই আছে। সে আজকে টিফিন খাবে না, তার নাকি ভালো লাগছে না খেতে। কিন্তু তার কোনো বন্ধুই তাকে একবারও বলল না যে খাবি, আয় আয় আমাদের টিফিন থেকে খা। কিন্তু দিথি ইনজামুলকে বলল, এই নাও রুটি, খাও। না না, আমি খাবো না। আরে নাও না, আমার কাছে অনেক আছে। ইনজামুল খুব শান্ত প্রকৃতির ভদ্র ছেলে। কেউ কিছু বললে সে না করতে পারে না। সে দিদির দেওয়া রুটিটা নিল এবং খেলো। কিন্তু সে দিদিকে এর আগে কোনোদিনও দেখেনি, হয়তো দেখেছে কিন্তু খেয়াল করেনি। কিন্তু আজকে সে দিদিকে দেখেছে, শুধু দেখেনি, ভালো করে দেখেছে। দিদি দেখতে ভারী সুন্দর, মিষ্টি তার স্বভাব। এক কথায় সে সুন্দরী, রূপবতী, মায়াবতী, কেশবতী, লজ্জাবতীও। বাড়ি তার মাদারতলা পশ্চিমপাড়া। সেখান থেকে ট্রেন ধরে টাকিতে কলেজে সে পড়াশুনো করে। পড়াশোনায় মাথা তার খুব ভালো। ভালো হবে না, সায়েন্সের স্টুডেন্ট যে। ইনজামুল দিতির ব্যাপারে খোঁজ নিতে শুরু করলো, দিতির পিছু নিতে শুরু করলো। যতই তুমি ভদ্র হও, প্রেমে পড়লে তোমাকে অভদ্র হতেই হবে। ইনজামুলও ঠিক তেমনই। সে দিদিকে প্রথম প্রথম পছন্দ করত, তারপর ভালোবাসতে লাগলো। ইনজামুল এখন প্রতি রাতে এই গানটা শোনে। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরো কাছে আসো না, কথা বলো না, কোনো কথা বলো না। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে। সে দিদির সাথে বিভিন্ন বাহানায় কথা বলতে লাগলো। তার সাথে এক ফোঁটা কথা বলার জন্য সে নানা অজুহাত খুঁজতে লাগলো। দিদি কিন্তু এবার সব কিছু বুঝতে পারতে লাগলো। তো বুঝতে পারবে না, ইনজামুল তো অর্ডার ছাড়া বর্ডার ক্রস করে ফেলেছে। একদিন রাতে দিদির ফোনে হঠাৎ একটা কল আসে। ফোনটা দিদির হলেও ফোনের মালিকানা সে একা করতে পারে না, তার বোন মা এই ফোনই ব্যবহার করে। তাই দিদি কলটা ধরলো না, কিন্তু কলটা বারবার আসতে লাগলো। সে বিরক্ত হয়ে কলটা ধরলো। হ্যাঁ, কে বলছেন? কোনো কথা বলে না। সে আবারও বলল। কে বলছেন? তার আওয়াজ শুনে ইনজামুল বলে, আহ, এত মিষ্টি সুরে একটা মেয়ের কিভাবে হয়? এর আগে অনেকবার ইনজামুল দিদির গলার সুর শুনেছে, কিন্তু ফোনে আজ প্রথম। দিদি বলল, কে আপনি? আমি আমি না তোতলে আপনি কে তাই বলেন। আমি মুকুল। ইনজামুলের ডাকনাম। মুকুল? মুকুল বলে আমি কাউরে চিনি না। আপনি কার কাছে কল করেছেন? আমি আপনার কাছে কল করেছি, মিসেস দিথি। ইনজামুলের পাশে তার বন্ধু রিক তাকে কথাগুলো শিখিয়ে দিচ্ছে। এইভাবে বল, তাহলে হবে। ইনজামুল রিকের কথা অনুযায়ী তাই বলতে লাগলো। কথায় আছে না, জীবন হবে না শ্রেষ্ঠ, সঙ্গদোষেই নষ্ট। দিদি বলল, আপনি ভুল নাম্বারে কল দিয়েছেন। আমি মুকুল টুকুল কাউকে চিনি না, রাখলাম। আরে দিদি দাঁড়াও, কল কেটো না। যা, কেটে দিল। আবার করব? বলল না, কালকে সকালে কল করবি আর জিজ্ঞাসা করবি কলেজে আসবে কি। ঠিক আছে, তাহলে আমি বাড়ি যাই, অনেক রাত হলো। যা। জামুলের বাড়ি ভাদুরিয়া। সে বাড়ি ফিরল, কিন্তু তার মনটা শুধু দিতি দিতি করছে। ভাবছে, আর একবার কল করব? না থাক, যদি আমার নাম্বার ব্লক করে দেয়। কাল সকালে তো কথা হচ্ছে। এ বলে সে ঘুমিয়ে পড়ল। এদিকে দিতি ভাবতে লাগলো, মুকুলটা কে? পরের দিন সকালবেলা ভোরবেলা ওই 4:30-এর দিকে ইনজামুলের ঘুম ভেঙে গেল। ও সময় না দেখে রেডি হতে শুরু করলো, রিকের বাড়িতে যাবে, সেখান থেকে কলেজে যাবে। তাই জন্য গোসল করে জামা প্যান্ট পরে তৈরি হয়ে সে যখন ফোনটা হাতে নিয়ে বেরোবে, বেরোনোর সময় দেখে বাইরেটা এখনও ঘুচঘুচে অন্ধকার। যেহেতু সে এখন শীতকাল, অন্ধকার তো হবেই। ফোনের সুইচটা টিপে যখন সে সময়টা দেখলো, তখন সে দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন সবে 6টা 7। তোর ভালো লাগে না। রিকের কাছে কল করি, রিক কল ধরলো। যাবো এখন? হ্যাঁ, কি করতে? আরে সেই আবার কি? আরে দিদির কাছে কল করবো না? তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? কটা বাজে একবার দেখ। 8টার সময় আসবি। হ্যাঁ, 8টা? এতক্ষণ? রাখ তো, পাগল হয়ে গেছে বোধহয়। ঠিক আছে রাখ, আমি একদম রাইট 8টায় তোদের বাড়ি যাবো। 7টা 1। এইবার যাই, যেতে যেতে 1 ঘন্টা কেটে যাবে। অথচ ইনজামুলের বাড়ি থেকে রিকের বাড়ির দূরত্ব মাত্র 15 মিনিট। 7:35 সে রিকের বাড়িতে পৌঁছে যায়।
গিয়ে বলল, কলটা করছি বলো। আরে দিদি দাঁড়া। দিদি? আমার নিজের বলতে তো কিছুই ছিল না, নামটা যা ছিল তাও সেটাও আবার দিদির নাম ধরে ডাকছিস। কদিন পরে তো তোরই হবে। তা তো হবেই। তা কলটা করি, কর দেখি। কল তুলে দিতি বলল, হ্যাঁ, কে? আমি মুকুল। আপনি আপনি আবার কেন কল করেছেন? কি দরকার আপনার? আরে বল বল যে তোমাকে দরকার। মানে তোমাকে দরকার। সেটাও তো পাশ থেকে শুনে বললেন, রাখেন তো কল। যা কেটে দিলো। বাদ দে, চল ইনজামুল কলেজের দিকে যাই। চল। ট্রেন থেকে নেমে বাইকে করে কলেজের দিকে যায়। যেতে যেতে কিছুক্ষণ পর দেখে টোটোয় করে তনুশ্রী, পল্লবী আর দুজন যাচ্ছে। ইঞ্জেমলের হাট তখন হাতে চলে এসেছে, কেননা যদি টোটোতে দিতি থাকে। রিক বলল, টোটোর সামনে চল, তাহলে জানা যাবে দিদি আছে নাকি। ইঞ্জেমল বাইকের পিছনে বসেছিল। সে নেমে বাইকের সামনে বসলো আর রিক পিছনে। যেই না ওরা টোটোর পাশ দিয়ে যাবে, পল্লবী তখনই বলল, পল্লবী দিদির নতুন ফ্রেন্ড, সেই জন্য পল্লবীর সাথে দিদির অত ভালো পরিচয় নেই। পল্লবী যখন মুকুল বলে ডাকলো তখন দিদি বলল, মুকুল? হ্যাঁ। শুভম বলল, ইনজামুলের ডাকনাম তো মুকুলই, তুই জানিস না? না, কিন্তু মুকুল মুকুল বলে একটা ছেলে আমাকে প্রচুর বিরক্ত করেছে কাল রাতে। আজ আসার সময় কল করেছিল। তাহলে কি এটা ও? এদিকে সব শুনে পল্লবী বলল, মানে হ্যাঁ। বলে জোরে বাইক চালিয়ে চলে গেল। দিদি বলল, আমি তো শুনেছি ইঞ্জেমল খুব ভালো ছেলে, ও এমন করলো? আরে পাগল, ও তো ভালো ছেলে, সেই জন্য তোর মতো পছন্দ করেছে একটা মেয়েকে। হেস, ওকে বলে দিস আমার পিছনে না ঘুরতে, আমি এসবের দিকে যাব না। ঠিক আছে, বলবো যদি শুনি। সবাই কলেজে পৌঁছালো। ইনজামুল কলেজের গেটের সামনে দিদির জন্য দাঁড়িয়েছিল। দিদি ভিতরে ঢুকলে ও ভিতরে ঢুকলো। ইনজামুলের এইসব আচার আচরণে দিদি খুব ভালোভাবে বুঝতে পারলো ইনজামুল তাকে পছন্দ করে। কিছুদিন পর, ওই 1-2 সপ্তাহ পরে একদিন কলেজে সেদিন অন্য ছেলে মেয়েদের ফেয়ারওয়েলের অনুষ্ঠান ছিল। তাছাড়াও এক ভদ্রলোকের মৃত্যুর বার্ষিকী ছিল বলে সকল ছেলে মেয়েদের আসতে বলা হয়েছিল। দিদি সেদিন কাঁচা হলুদ রঙের শাড়ি পরে গিয়েছে। দিদি যখন কলেজের ভিতরে ঢুকলো, সব ছেলেসহ মেয়েরাও তার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। এনজামুল তখন অন্যদিকে ছিল। কিছুক্ষণ পরে সে যখন জানতে পারে দিদি শাড়ি পরে এসেছে আর সবাই তার দিকে তাকিয়ে আছে, তখন সে দৌড়ে আগে ক্লাসে আসলো। আর সে যখন দিদিকে দেখলো তখন বলে উঠল, আই হাই, এত সুন্দর। তখনই ক্লাসের সবাই বলে উঠল, কি ব্যাপার? আসলে কাকতালীয়ভাবে আজকে ইনজামুল হলুদ পাঞ্জাবি পরে আসলো। দিদিকে আজ এত সুন্দর লাগছে যে ইনজামুল ভাবছে, ওকে আজকে এখনই প্রপোজ করতে হবে, নয়তো আজ কোনো না কোনো ছেলে তাকে প্রপোজ করবেই। সে তখনই কলেজের অনুষ্ঠানে স্টেজ থেকে একটা গোলাপ নিয়ে আসলো। ইনজামুল রিককে বলল, দিদিকে সিঁড়ি রেখে নে, একা আসতে বল। রিক দিদির কাছে গিয়ে বলল, একটু চল তো ওইদিকে দিদি। দিদি বলল, কেন? আরে চল না, ম্যাম তোকে ডাকছি। ও চল। যেই না দিদি সিঁড়ির ওখানে গেল, ইনজামুল হাঁটে ঘুরে বসে চোখটা নিচু করে বলল, আই লাভ ইউ ডিয়ার দিদি। তারপর চোখটা আস্তে আস্তে তুলল। কিন্তু দিদি কোনো কিছু না বলে নিজের ক্লাসে চলে গেল এবং যাওয়ার সময় বলল, তুই আর কোনোদিনও আমার সামনে আসবি না। বহুদিন হয়ে গেল ইনজামুল আর দিদির সামনে কোনো কথা বলে না। অন্য কোনো ছেলে হলে দিদির পিছু ছাড়তো না, কিন্তু ইনজামুল সে তো ভালো ভদ্র ছেলে, সে দিদিকে পছন্দ করে না, ভালোবাসে। সে দিদির কথা মতো দিদির কাছে তেমন যেত না, দিদির সামনেও যেত না। ইনজামুল প্রতিটি রাতে দিদিকে নিয়ে কল্পনা করত আর ভাবতো, আর একবার বলি না ওকে, ও যদি না বলে তো আর ওকে ডিস্টার্ব করবো না। পরের দিন দিদি যখন কলেজ থেকে বেরোবে তখন ইনজামুল তার সামনে যায়। তুই তুই আমার সামনে কি করতে এসেছিস? এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, ওদেরই পথ চিনে আয় না চলে, তোর ছেড়ে তোর বুকে ছাড়ে না, পারছে তোকে ছাড়া নড়ে না। দিদি কিছু না বলে আবারও চলে গেল। কিন্তু এইবার ইনজামুলের মনটা পুরো ভেঙে গেল। সে বাড়ি ফিরে এসে গান ছেড়ে দিয়ে গানের সাথে বলতে লাগলো, কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না, চোখে চোখে কথা হবে, ছোটে ছোটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না, শত রাতে জায়গা হবে, খালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না,
হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। কিছুদিন পরে দিদি পড়াশোনায় এত ভালো ছিল যে চারিদিক থেকে কাজ আসতে লাগলো, কিন্তু দিদির মা বাবা তাকে বাড়ির বাইরে গিয়ে কোনো কাজ করতে দেবে না। সেই জন্য কোনো কাজ করতে সে পারে না, সে চায় বাড়ি বসে কাজ করতে। এ কথা প্রায় সবাই জানে যে দিদি বাড়ি বসে কোনো কাজ করতে চায়। কিছুদিন পরে ইনজামুলও এ কথা জানতে পারলো। ইনজামুল ম্যাথ এক্সপার্টে তখন জব করে বাড়ি বসেই। সে ভাবে যদি আমি দিদিকে আমার সাথে জব করতে বলি তাহলে ও কি করবে? এটা তো বাড়ি বসেই করতে হবে। সে সাহস করে দিদিকে সেদিন রাতে কল দেয়। হ্যালো, কে? দিদি, আমি ইনজামুল। তুমি তুমি আবার? আমি জবের ব্যাপারে কথা বলতে এসেছি, অন্য কিছুই না। আমি কোনো জব করব না, আমি আমার পড়াশোনাকে কন্টিনিউ করতে চাই। আমি যে কাজের কথাটা বলছি সেটা তুমি পড়াশোনার পাশাপাশি করতে পারবে। কি কাজ? বাড়ি থেকে কোথাও গিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। আরে না না, বাড়ি বসেই। কি কাজ বলো দেখি? ম্যাথ এক্সপার্টের কাজ বাড়ি বসে অনলাইনে করতে হবে। তুমি যদি করো তাহলে আমি তোমাকে সব বুঝিয়ে দেব। ঠিক আছে, করেই দেখি, ক্ষতি তার না। তারপর দিদি সে কাজে জয়েন করলো। দিদিকে এখন প্রায়ই কাজের সূত্রে ইনজামুলের সাথে কথা বলতে হয়। দিদি ইনজামুলের ব্যবহারের প্রেমে পড়লেও তার প্রেমে পড়েনি, কিন্তু এ বিভেদ বেশি দিনের ছিল না। দিদিও আস্তে আস্তে ইনজামুলের মায়ায় জড়াতে লাগলো। সবসময় ওর কথা মনে করে একা একা হাসতো। ইনজামুলের সাথে কথা বলতে এখন দিদিরও ভালো লাগে। সে এখন তার প্রিয় গানের লিস্টে এই গানটাকে অ্যাড করেছে। এক পা দু পা করে তুই এলি এ মনে, শেখালি আমাকে ভালোবাসার মানে। স্বপ্নে দেখেছি তোকে দু চোখ ভরে, তোর ছোঁয়া না পেলে হয় মন বড়ই চঞ্চল। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল। এভাবেই দিন কাটতে থাকে। ইনজামুল কিন্তু এখনও দিদিকে আগের মতনই ভালোবাসে, কিন্তু তাকে বলার সাহস সে পায় না। আজ রবিবার, রাত 2:30। ইনজামুল এখনও শুয়ে শুয়ে দিদির কথা ভাবছে। কবে যে ওকে আমি আমার বিয়ে করে বউ বানিয়ে আনবো। এখন মনে হয় দিদিও আমাকে একটু একটু ভালোবাসে। ও যতদিন না হ্যাঁ বলবে আমি ততদিন ওর পিছনেই ঘুরবো। এই বলে সে এই গানটা বলতে লাগলো। তুমি আমার কাছে যুদ্ধে জয়ী, সাত রাজ্যের ধন, শত বাধা ডিঙায় পাইছি তোমায় মনের মতো মন। আমার মনের যুদ্ধ না আমি কাউকে দেব না, তোমায় গাইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না। যতই করো বাহানা তোমায় যেতে দিব না, আমি পাগল হয়ে ঘুরবো তবু কিছু ছাড়বো না। সকাল 10টা। আজ দ্বিতীয় ইনজামুল দুজনেই কলেজে যায়নি, ওরা বাড়ি বসে কাজ করছে। ইনজামুল দিদিকে কল করলো। হ্যাঁ দিদি, বলো। কি করছো? এই তো কাজ করছি। ও, কালকে তুমি কলেজ যাবে? না, কেন? কাল আমার বার্থডে। ও রিয়েলি? হুম, ঠিক আছে, শোনো দিদি, বলো। তুমি কি কাল একটু বাড়ি থেকে বের হতে পারবে? কেন, কোথায়? এই বসিরহাট স্টেশনে। ঠিক আছে, চেষ্টা করে দেখবো যাওয়ার। হ্যাঁ প্লিজ এসো। ঠিক আছে, বাই। পরের দিন সকাল 11টায় ইনজামুল স্টেশনে বসে আছে দিদির জন্য। কিছুক্ষণ বাদে দিদি নামলো। ব্ল্যাক শাড়ি, লাল ব্লাউজে তাকে যেন আকাশের পরী লাগছে। তারা দুজন বসিরহাটের একটা পার্কে গেল। সেখানে গিয়ে দিদি পুরাই অবাক। এসব কি? হ্যাপি বার্থডে ডিয়ার দিদি। ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারছি না কেউ যে আমার জন্য এত কিছু করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। একটা কথা বলবো দিদি? বলো। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো না? আসলে বাসি। হ্যাঁ, আমি কি ঠিক শুনলাম? ঠিকই শুনেছো। তোমাকে না ভালোবাসি আমি কোথায় যাব? তুমি যেভাবে আমার পিছনে পড়েছো। চলো না দিদি, তাহলে আমরা আজকেই পালিয়ে বিয়ে করে নেই। আমার বাড়ির লোক তো তোমাকে মেনে নেবেই। কিন্তু আমার বাড়ির লোক তো মেনে নেবে না। তাছাড়াও লোকে জানলে কি বলবে? জানলে জানুক লোকে মন্দ কি হয়, লোক চুরি করে কি প্রেম করে যায়। তুমি
ছাড়া একা একা বাঁচা যায় না, এই মোহ মোছা যায় না, এই মেয়ের নেশা ফুরায় না, ভালোবাসার সব যেন তোর কাছে পায় না। না, আমার বাড়ির লোক তো মানবে না। তাও ঠিক। দাঁড়াও, আমি একটি চাকরি পাই, তোমার বাড়ি থেকে তুলে আনবো। অনেক দিন পর ইঞ্জিমুল বলল, দিদি চলো, আজ তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। না, কলেজে দেরি হয়ে যাবে। কলেজে আজ যেতে হবে না, প্লিজ 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 চলো। ঠিক আছে চলো। দিদি ইঞ্জামুলের বাড়িতে গেল, কিন্তু গার্লফ্রেন্ড হিসাবে না, বান্ধবী হিসাবে। সেখান থেকে ফেরার সময় ইঞ্জামুলের মা দিদিকে কিছু খাবার দিল টিফিনে করে। সেগুলো নিয়ে তারা যখন বাড়ি ফিরছে, হঠাৎ মাঝ রাস্তায় টিফিনের প্যাকেট ছিঁড়ে টিফিনের ঢাকনা খুলে দিদির পায়ে সব পড়ে গেল। রাস্তা ভর্তি লোক। ইঞ্জামুল বাইক থেকে নেমে দিদির পায়ে হাত দিয়ে পানি দিয়ে পা ধুয়ে দিল। সেই দিনটার এই ঘটনার পরেই দিদি ইঞ্জামুলের প্রতি আরও আসক্ত হয়ে পড়ল। এভাবেই চলতে থাকলো। একদিন দিদির বাড়িতে ইঞ্জামুলের কথা সব জানাজানি হয়ে গেল। দিদিকে বাড়ির লোক খুব মারলো, খুব বকলো। দিদির কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হলো। দিদি আরও কলেজেও যেত না, গেলেও কারোর সাথে কথা বলে না। 2-3 দিন পর দিদির পেটে খুব ব্যথা করতে শুরু করলো। প্রথম প্রথম কেউ অত গুরুত্ব দিত না, কিন্তু দিন যেতে না যেতে ব্যথা আরও বাড়তে লাগলো। বাধ্য হয়ে দিদির পেটের ফটো করা হলো এবং জানা গেল টিউমার হয়েছে। ইমার্জেন্সি অপারেশন করতে হবে, নয়তো বাঁচানো যাবে না। দিদিকে আরজিকার হসপিটালে আইসিইউতে ভর্তি করা হয়। দিদিকে দেখে ডক্টর বলল, আর আধ ঘন্টা পরে আসলে রোগীকে বাঁচানো যেত না। পল্লবী দিদিকে দেখতে আসলো, আর এসব দেখে ইঞ্জামুলের কাছে কল করলো এবং এই হাসপাতালে ইমার্জেন্সি আসতে বলল। বলেনি যে দিদির জন্য আসতে। ইঞ্জামুল আসতে একদমই যাচ্ছিল না, সেই জন্য পল্লবী বলেই দিল। দিদি হাসপাতালে ভর্তি আছে। একথা শোনার পরে ইঞ্জামুল হার্ট অ্যাটাক করে অবস্থা। ইঞ্জামুল দ্রুত দিদির হাসপাতালে পৌঁছালো এবং সেখানে গিয়ে সে প্রথমে পল্লবীর সাথে দেখা করলো। পল্লবী, দিদি কোথায়? ওর কাছে নিয়ে চল, আগে আগে আমাকে ওর কাছে নিয়ে চল। আরে, ওর ওটি হচ্ছে, ওর সাথে আজকে কারোর কথা বলতে দিবে না। অন্তত রুমের সামনে তো নিয়ে চল। ঠিক আছে চল। ইঞ্জামুল যখনই রুমের সামনে গেল, তখনই দিদিকে ওটি থেকে বের করা হলো। দিদি তখন অজ্ঞান ছিল, কিন্তু দিদিকে ইঞ্জামুল দেখে দূর থেকেই দিদি বলে ডাক দেয়, যা দেখে দিদির বাবা, দাদা, মা সবাই তো অবাক। তারা এর আগে ইঞ্জামুলকে কখনো দেখেনি, কিন্তু ইঞ্জামুলের কথা শুনেছে অনেকবার। দিদির দাদা বলল, কে তুমি? আমি ইঞ্জামুল। ইঞ্জামুল, তুমি এখানে কি করতে এসেছো? চলে যাও, এখনই চলে যাও। প্লিজ 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 দাদা, আমি দিদির সাথে কথা বলেই চলে যাব। প্লিজ আমাকে একটা দিন থাকতে দাও, দিদির জ্ঞান ফিরলেই আমি কথা বলে চলে যাব। ঠিক আছে? 1 ঘন্টা পরেই দিদির জ্ঞান ফিরল। এটা ইঞ্জামুল জানার পর সবার হাতে পায়ে ধরতে লাগলো। প্লিজ আমাকে দিদির সাথে কথা বলতে দাও, প্লিজ প্লিজ, আমি না তো মরে যাব। দিদির জন্য এত পাগল হচ্ছে কেন? দিদি তোমার কে হয়? এটা দিদির মা ইঞ্জামুলকে বলল। তখন ইঞ্জামুল খুবই চুপ। কি হলো বলো, দিদি তোমার কি হয়? আমার চোখের ভাষা, দিদি আমার চোখের নেশা, দিদি আমার ভালোবাসা, দিদি আমার। ইঞ্জামুলের ব্যবহার দিদির পরিবারের মনে একটু হলেও জায়গা করে নিয়েছে। দিদির দাদা দিদির কাছে গিয়ে বলল। দিদি, ইঞ্জামুল এসেছে তোর সাথে দেখা করতে। দিদির মনে তখন অনেক ভয় লাগছে। দিদির ইচ্ছে থাকা সত্ত্বেও দিদি বলে, ও কেন এসেছে? আমি ওর সাথে দেখা করব না। ফোন করো, ফোনে কথা বলছি। ঠিক আছে, নাম্বার বল। 9734। হ্যালো ইঞ্জামুল, দিদি তোমার সাথে কথা বলবে। হ্যাঁ দাও দাও। হ্যালো দিদি, কেমন আছো? ভালো। দিদি প্লিজ বলো, তুমি কত নম্বর রুমে আছো? কি করবে আমার সাথে দেখা করে? এগিয়ে গিয়েও পিছিয়ে আসি, কেন পেরোতে চাই না একা, এই পথের নাম হবে নিজের দাম, তুমি একবারও দিলে দেখা, তাই তো তোমাকে খুঁজি, অল্প আলোতে রোজি, ইচ্ছে তোমার বুঝি কে জানে, তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার, তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। ভালো হয়েছে, আমি রাখছি। বলো, আমি তোমাকে দেখতে যাবো কিনা? জানি না, বলে দিদি কল কেটে দিল। ইঞ্জামুল পাগলের মতো করে দিদির মা বাবার কাছে দিদিকে একবার দেখতে চাইলো। দিদির মার ইঞ্জামুলের খুব ভালো লাগলো।
সে দিতির বাবাকে বলল, দিতির তো বিয়ের বয়স হয়েছে, ওর তো বিয়ে দিতেই হবে, কেননা ওর পছন্দের ছেলের সাথেই দিই, ও খুশি থাকলেই তো হলো, ছেলেটা তো ভালোই। ঠিকই বলেছো, ছেলেটা ভদ্র আছে। আচ্ছা, দেখছি। দিতির বাবা এবার ইঞ্জিমুলের কাছে গিয়ে বলল, বাবা যাও, দিদির সাথে দেখা করে এসো। রুম 103, এই বিল্ডিং এর 3 তলায়। ঠিক আছে। ইঞ্জিমুল দৌড়ে যায় দিদির কাছে এবং গিয়ে দিদির সাথে কিছুক্ষণ কথা বলল। তারপর সে বাইরে এসে শান্তির নিঃশ্বাস ফেলল। ইঞ্জিমুল দিদির দাদাকে বলল। আমি তাহলে আসছি। দিদির মা বলল। তোমার বাবার ফোন নাম্বারটা দিয়ে যাও। ইঞ্জিমুল তখনই বুঝতে পেরেছে দিদির বাবা মা তাকে মেনে নিয়েছে। সে নাম্বারটা দিল এবং খুশি মনে বাড়ি ফিরল। বাড়ি ফিরে সে শোনে দিদির বাবা নাকি তার বাবার কাছে কল করেছিল। সে খুবই আনন্দ সহকারে বলল, কি বলেছে? ইঞ্জিমুলের বাবা বলল। দিদি সুস্থ হলে তাকে দেখতে যেতে। ইঞ্জিমুল বলল, ও, আর কিছু বলিনি? আরে পাগল, এমনি দেখা না, বিয়ের জন্য দেখতে যেতে বলেছে। হ্যাঁ সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। ইঞ্জিমুল তখন ঘরে গিয়ে এই গানটা ছেড়ে দিল। जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे जैसा मेरा प्यार है जान तुझे किया है बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे जाने मेरी जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना 2 মাস পর আজ সেই দিন যেদিন ইঞ্জিমুলের বাড়ি থেকে দিদিকে দেখতে যাবে। দিদি সুন্দর করে গোলাপি রঙের শাড়ি পরে তাদের সামনে যায়। সবাই তো দিদিকে এক দেখাই পছন্দ করেছে। তাদের বিয়ের তারিখও অবশেষে ঠিক হয়ে গেল। দিদি এখন এই গানটা খুব শোনে। হাওয়া কেন আজ হয়েছে মাতাল কানে কানে বলে, আছে যত সুখ ভরে দেব আজ তোরে আঁচলে, মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে, আমি বদলে গেছি এক পলকে। আর ইঞ্জামুল সে তো এখন এই গানটা শোনে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। অবশেষে 12/2/2026 তাদের বিয়ে হলো। হাজারো বাধা তাদের সামনে এসেছিল, কিন্তু কোনো বাধাই তাদেরকে আলাদা করতে পারেনি। গাড়িতে করে দিদি শ্বশুরবাড়ি যাওয়ার সময় বলতে লাগলো, তোকে পেয়ে